আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকেই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে দিয়েছি, তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে দিয়েছি দুটি প্রশ্ন। একটা হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য ও পর্যায় সূত্রসমূহ। অর্থাৎ এখানে পর্যায় সারণীর বৈশিষ্ট্য একটা প্রশ্ন হতে পারে, আবার পর্যায় সূত্রসমূহ যে আছে তাদের একটা প্রশ্ন হতে পারে। অর্থাৎ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া আরেকটি প্রশ্ন ছিল যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না কেন, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। প্রথমে আসো পর্যায় সারণীর বৈশিষ্ট্য ও পর্যায় সূত্রসমূহ। পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি? তোমরা জানো পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে। তোমাদের মেন বই আছে তোমাদের কাছে, 62 পৃষ্ঠায় লক্ষ্য করে একটি পর্যায় সারণী তোমাদেরকে দেওয়া আছে। এই ক্ষেত্রে পর্যায় সারণীর মধ্যে তুমি যা যা দেখবা, অর্থাৎ যে ঘটনাগুলো দেখবা, যে অংশগুলো দেখে তুমি পর্যায় সারণীটিকে শনাক্ত করতে পারবা, সেই অংশটুকুই হলো তোমার বৈশিষ্ট্য। অর্থাৎ একটা মানুষকে শনাক্ত করতে গেলে, অর্থাৎ তোমাকে যে কিছু কি দেওয়া থাকে, ধারণা দেওয়া থাকে, ধারণার উপর ভিত্তি করে তুমি জিনিসটিকে চিনতে পারো। যেমন তোমাকে যদি বলা হয় যে খাতার উপরে লেখা হয়, এর মধ্যে কালি কালি থাকে, তুমি ধারণা করতে পারো এটা একটা কলম, এটা একটা কলম। তুমি যে কিছু সিমটম দেখে চিনতে পারো, এই সিমটমগুলোই হলো বৈশিষ্ট্য। ঠিক পর্যায় সারণীকে মৌলগুলোকে তুমি কিভাবে শনাক্ত করবা, যে সিমটমগুলো দিয়ে শনাক্ত করবা, যে বিষয়গুলোর উপর ধারণা করে শনাক্ত করবা, সেটাই হলো বৈশিষ্ট্য। এখন তাহলে বৈশিষ্ট্যগুলো তুমি খেয়াল করো কি কি আছে পর্যায় সারণীতে। কি আছে? 1 থেকে 18 পর্যন্ত দেখো, এই যে সংখ্যাগুলো আছে, উলম্ব সারি আছে। এই উলম্ব সারিগুলোকে গ্রুপ বলা হয়। অর্থাৎ পর্যায় এমন প্রশ্ন হতে পারে যে গ্রুপ কাকে বলে, ক নম্বর প্রশ্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি বলবা যে পর্যায় সারণীতে অবস্থিত উলম্ব সারিগুলোকে গ্রুপ বলা হয়। এবং অনুভূমিক যে সারি আছে, অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হয়। অর্থাৎ পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টি? 18টি। আর পর্যায় আছে কয়টি? 7টি। লক্ষ্য করো। তাহলে যদি পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলে, তাহলে তুমি বলতে পারো যে পর্যায় সারণীতে 7টি পর্যায়। কি দেখতেছ? পর্যায় সারণীতে, অর্থাৎ পর্যায় সারণীর উপর ভিত্তি করে তুমি বৈশিষ্ট্যগুলো বলবা। 1 নম্বর বলবা পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 18টি গ্রুপ আছে। 18টি গ্রুপ আছে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করো যে প্রথম পর্যায়ে 2টি মৌল আছে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে গুণে দেখো 8টি করে মৌল আছে, চতুর্থ পঞ্চম পর্যায়ে গুণে দেখো 18টি করে মৌল আছে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টি মৌল আছে। কিভাবে গুনবা? কারণ পঞ্চম পর্যায়ে যে কয়টি মৌল দেখা যায়, ষষ্ঠ পর্যায়ে একই মৌল দেখা যায়, সপ্তম পর্যায়ে একই মৌল দেখা যায়। কিন্তু স্যার আপনি বলতেছেন যে পঞ্চম পর্যায়ে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টি মৌল আছে, ষষ্ঠ সপ্তমে 32টি মৌল কিভাবে হয়? এখানে তুমি লক্ষ্য করো, পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত লেখা আছে। এখানে এই যে ল্যান্থেনাইট সারির মৌলগুলো এই 6 নং পর্যায়ের অন্তর্ভুক্ত। আবার অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো আছে, এটা 7 নং পর্যায়ের অন্তর্ভুক্ত। এই যে 89 থেকে 103 পর্যন্ত দেখো তৃতীয় গ্রুপে লেখা আছে, 3 নম্বর গ্রুপে 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে, দুটোর মধ্যেই একটাতে ল্যান্থেনাইট আর একটাতে অ্যাক্টিনাইট দেওয়া আছে। তাহলে গুণে দেখো তুমি, এখানে 32টি মৌল আছে। তাহলে আমি কথাগুলো বলতে পারি যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ যদি বলে, তাহলে প্রথম পর্যায়ে, তাহলে কথাটা আমরা কিভাবে বলতে পারি? 1 নাম্বার, পর্যায় সারণীতে 7টি পর্যায়ে 18টি গ্রুপ আছে। 2 নাম্বার, প্রথম পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল। অর্থাৎ আমরা 1 নাম্বারে কি বলবো? পর্যায় সারণীতে 7টি পর্যায়ে 18টি গ্রুপ আছে। 2 নাম্বারে আমি বলতে পারি পর্যায় সারণীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে প্রথম পর্যায়ে 2টি মৌল আছে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টি মৌল আছে, ষষ্ঠ সপ্তম পর্যায়ে 32টি মৌল আছে। 3 নাম্বার, তুমি খেয়াল করো, ওই যে ল্যান্থেনাইট 6 নম্বর গ্রুপে যে ল্যান্থেনাইট মৌলগুলো আছে, ল্যান্থেনাইট সারিটা আছে, ল্যান্থেনাইট সারিটা কোথায় আছে? মূল পর্যায় সারণীর নিচে আছে। অ্যাক্টিনাইট কোথায় আছে? মূল পর্যায় সারণীর নিচে আছে। এটাও তুমি বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলো যে পর্যায় সারণীতে ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট নামক দুটি সারণীকে মূল পর্যায় সারণীর নিচে জায়গা দেওয়া হয়েছে। এটা আমি 3 নাম্বার বলে দিলাম। 4 নাম্বার আমি বললাম যে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায়, তাদের ধাতব দলও হ্রাস পাবে, অধাতব দলও বৃদ্ধি পাবে। অর্থাৎ খেয়াল করো, 1 নং গ্রুপের মৌলগুলো হলো সবই ধাতু, এক হাইড্রোজেন ব্যতীত। 2 নং গ্রুপের মৌলগুলো ধাতু। এইভাবে যত ডান দিকে যাবা, এগুলো হলো যত বাম দিকে আসবা তত ধাতু, যত ডান দিকে যাবা অধাতব পরমাণু। যেমন এখানে হলো, এটা হলো নিষ্ক্রিয় গ্যাস, এটা হলো হ্যালোজেন গ্যাস। বাম দিকে আসতে থাকো, তাহলে ধাতব দল বৃদ্ধি পাবে। এখান থেকে ডান দিকে যাও, অধাতব দল বৃদ্ধি পাবে। তাহলে
একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায় ধাতব ধর্ম ততই হ্রাস পেতে থাকে, অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে। এটা আমি 4 নম্বর বলতে পারি। 5 নম্বর আমি কি বলতে পারি, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায় পরমাণুর আকার ততই ছোট হতে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় পরমাণুর আকার ততই বড় হতে থাকে। তাহলে এটা আমি 5 নম্বরে দিতে পারি। তাহলে আমি কথা কি বলতেছি যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ, প্রশ্নগুলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য লেখো, খ নম্বরে আসতে পারে। তাহলে আমি লিখবো পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হলো। 1 নম্বর, পর্যায় সারণীতে 7টি পর্যায়ে 18টি গ্রুপ আছে। 2 নম্বর, প্রথম পর্যায়ে 2টি মৌল আছে। দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে। তো চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল আছে। ষষ্ঠ সপ্তম পর্যায়ে 32টি মৌল আছে। 3 নম্বর বলবো পর্যায় সারণীতে লেন্থেনাইট ও অ্যাক্টিনাইট নামক 2টি সারি আছে যা পর্যায় সারণীর নিচে জায়গা দেওয়া হয়েছে। 4 নম্বর আমি বলবো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায় ধাতব ধর্ম তাদের হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। 5 নম্বর আমি বলবো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায় আকারে তো পরমাণুর আকার তত ছোট হতে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বড় হতে থাকে। তাহলে আমি পর্যায় সারণীর বৈশিষ্ট্য এভাবে বলতে পারি। এখন আসো পর্যায় সূত্র সমূহ। পর্যায় সূত্র সমূহ কার সূত্র আছে তোমরা জানো, কয়েকজন বিজ্ঞানী এই সূত্রগুলো দিয়েছে। প্রথমে দিয়েছে ডুবরাইনার, এটা ত্রয়ী সূত্র দিয়েছে। তারপরে দিয়েছে হলো কে দিয়েছে, নিউল্যান্ড তার অষ্টক সূত্র দিয়েছে। তারপরে দিয়েছে মেন্ডেলিভ তার আধুনিক পর্যায় সূত্র দিয়েছে। মুসলে আধুনিক পর্যায় সূত্র দিয়েছে। এখন খেয়াল করো, প্রথমে আসো ডুবরাইনার ত্রয়ী সূত্র। ডুবরাইনার ত্রয়ী সূত্রটা কি? ডুবরাইনার ত্রয়ী সূত্র হলো মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে দ্বিতীয় মৌলের ভরের গড় হবে প্রথম মৌল ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে দ্বিতীয় মৌলের ভরের গড় হবে প্রথম মৌল ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। যেমন তুমি খেয়াল করো 1 নং গ্রুপের মধ্যে দেখো তুমি লিথিয়াম আছে, লিথিয়ামের নিচে দেখো সোডিয়াম আছে, সোডিয়ামের নিচে আছে পটাশিয়াম। লিথিয়ামের ভর হলো 7, সোডিয়ামের ভর হলো 23, পটাশিয়ামের ভর হলো 39। এখন খেয়াল করো এটা প্রথম মৌল, এটা দ্বিতীয় মৌল, তৃতীয় মৌল। এই তৃতীয় মৌলের ভরের গড় হবে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। ঠিক আছে, তাহলে দুটো যোগ করো, 7 আর 39 যদি তুমি যোগ করো 39, এর অর্ধেক বানাতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। 39 আর 7 যোগ করলে কত হয়ে যাবে? 46। 46 কে 2 দ্বারা ভাগ করলে হবে 23। 23 দেখো দ্বিতীয় মৌলের ভরের সমান। তাহলে আমি কথা বলতে পারি ডুবরাইনার ত্রয়ী সূত্রটা হলো এমন, মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে দ্বিতীয় মৌলের ভর হবে প্রথম মৌল ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এরপরে আসো নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? মৌলগুলোকে ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। যখন নিউল্যান্ড তার অষ্টক সূত্র প্রণয়ন করেন তখন মাঝখানের মৌলগুলো আবিষ্কার হয়নি, নিষ্ক্রিয় গ্যাসের সারি ছিল না। এখন তুমি সাজাও, তুমি খেয়াল করে দেখো এই যে লিথিয়াম, বেরিয়াম, এখান থেকে তুমি লিথিয়াম থেকে হিসাব করো 8টি মৌল যায়, দেখো লিথিয়ামের নিচের মৌল সোডিয়াম এসে দাঁড়াবে। এই যে 1 2 3 4 5 6 7, এই যে 8 সোডিয়ামের ঘরে এসে দাঁড়াইছে। তুমি যেখান থেকে শুরু করো, যে ঘর থেকে তুমি শুরু করো 8 যখন হিসাব করবা ঠিক ওই ঘরের নিচের ঘরে যেয়ে তোমার কি করবে, ওই মৌলকে নির্দেশ করবে। তাহলে নিউল্যান্ড বলতেছে যে মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে প্রতি অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। পরবর্তীতে যখন আরো মৌল আবিষ্কৃত হয় তখন তার এই সূত্র আর সেখানে টিকে নেই। তার পরবর্তীতে তখন মেন্ডেলিভ ভর অনুসারে মৌলগুলোকে সাজালো এবং একটি সূত্র প্রণয়ন করলো। মেন্ডেলিভের সূত্র অনুসারে মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটা বললো মেন্ডেলিভ। কিন্তু দেখা গেল, এটা মেন্ডেলিভের পর্যায় সূত্র, কিন্তু দেখা গেল যে পটাশিয়ামের ভর 39। কারণ আমার পর্যায় সারণী তৈরির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মৌলগুলো সুশৃঙ্খল শ্রেণীকরণ, ভৌত রাসায়নিক ধর্ম সহজে জানা। অর্থাৎ একই গ্রুপের মৌলগুলোর মধ্যে ভৌত রাসায়নিক ধর্ম একই থাকবে। কিন্তু যদি মৌলগুলোকে মেন্ডেলিভের সূত্র অনুসারে ভর অনুসারে সাজানো হয় দেখা যায় যে পটাশিয়ামের ভর 39, আর্গনের ভর 40,
পটাশিয়াম হলো ক্ষার ধাতু, আর্গন হলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আর্গন নিষ্ক্রিয় গ্যাসের সারিতে আছে, সে ক্ষার ধাতুর সারিতে চলে যায়, কারণ পটাশিয়াম হলো 40, আর্গন 40। তাহলে আর্গন চলে আসবে যেখানে পটাশিয়াম আছে সেখানে, আর পটাশিয়াম চলে যাবে যেখানে আর্গন আছে সেখানে। অর্থাৎ ক্ষার ধাতু চলে যায় নিষ্ক্রিয় গ্যাসের সারিতে, আর নিষ্ক্রিয় গ্যাস চলে আসে ক্ষার ধাতুর সারিতে। আমার পর্যায় সারণীর মূল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। তাহলে তখন পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে আর সাজানো সম্ভব হয় না। তখন পরবর্তীতে মুসলে তার এই নীতির উপর ভিত্তি করে মুসলে পারমাণবিক সংখ্যা তৈরি করলেন এবং পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোকে সাজালেন, এবং মুসলে তার সূত্র প্রয়োগ করলেন এমন মৌলগুলোকে ভর অনুসারে সাজানো মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হলে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমার কি গেল পর্যায় সারণীর বৈশিষ্ট্য ও পর্যায় সূত্র সমূহ। পরের প্রশ্নটা ছিল পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না কেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না কেন? আমি কিন্তু মেন্ডেলিভের সূত্র এবং মুসলের সূত্রের মধ্যে আমি ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছি। মেন্ডেলিভের পর্যায় সূত্রের মধ্যে এর ব্যাখ্যা দিয়েছি। মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে, খেয়াল করো, মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে দেখা যায় যে পটাশিয়ামের ভর 40, আর্গনের ভর 40। আর্গন চলে যায় পটাশিয়ামের জায়গায়, পটাশিয়াম চলে যায় আর্গনের জায়গায়। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস চলে যায় ক্ষার ধাতুর সারিতে, ক্ষার ধাতু চলে যায় নিষ্ক্রিয় গ্যাসের সারিতে। আবার খেয়াল করো আয়োডিন এবং টেলুরিয়াম, খেয়াল করো এখানে তোমরা দেখো, আয়োডিনের ভর হলো 127, টেলুরিয়ামের ভর হলো 128। আয়োডিন হলো একটা হ্যালোজেন গ্যাস, আর টেলুরিয়াম হলো অবস্থান্তর ধাতু। অর্থাৎ যদি তুমি ভর অনুসারে সাজাও তাহলে আয়োডিন চলে যায় টেলুরিয়ামের জায়গায়, টেলুরিয়াম চলে যায় আয়োডিনের জায়গায়। অর্থাৎ হ্যালোজেন চলে যায় অবস্থান্তর ধাতুর সারিতে, টেলুরিয়াম চলে যায় হ্যালোজেনের সারিতে, যা পর্যায় সারণীর মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। তাই পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না। তাহলে আমি কথাটা কিভাবে বলতে পারি? প্রশ্ন হলো পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না কেন? তাহলে আমি কিভাবে বলবো যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না? কারণ মৌলগুলোকে ভর অনুসারে সাজানো হলে দেখা যায় যে পটাশিয়ামের ভর 39, আর্গনের ভর 40। আর্গন চলে যায় পটাশিয়ামের জায়গায়, পটাশিয়াম চলে যায় আর্গনের জায়গায়। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস চলে যায় ক্ষার ধাতুর সারিতে, ক্ষার ধাতু চলে আসে নিষ্ক্রিয় গ্যাসের সারিতে। এবং আয়োডিন একটি হ্যালোজেন পরমাণু, টেলুরিয়াম একটি অবস্থান্তর ধাতু। আয়োডিনের ভর 127, টেলুরিয়ামের ভর 128। আয়োডিন চলে যায় টেলুরিয়ামের জায়গায়, টেলুরিয়াম চলে যায় আয়োডিনের জায়গায় ভর অনুসারে সাজানো হলে। অর্থাৎ হ্যালোজেন চলে যায় অবস্থান্তর ধাতুর সারিতে, আর অবস্থান্তর ধাতু টেলুরিয়াম চলে যায় হ্যালোজেন আয়োডিনের সারিতে। তাহলে পর্যায় সারণীর মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। তাই পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।